প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। এই লকডাউনের কারণে কলেজ বন্ধ থাকায় কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। সেজন্য সরকারি হরঙ্গা কলেজ তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সরকারি হরঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। যতদিন তোমাদের কলেজ বন্ধ থাকবে ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবে। তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আমাদের প্রতিটি ক্লাস অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আজকের ক্লাসটি মূলত বিবিএ অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য। ব্যবস্থাপনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ কোর্স হিসাব বিজ্ঞান নীতিমালা। হিসাব বিজ্ঞান নীতিমালার অষ্টম অধ্যায়ের হিসাব সম্পদের হিসাব ব্যবস্থার প্রাপ্য হিসাব নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যে প্রাপ্য হিসাবের কয়েকটি ক্লাস হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস নিতে যাচ্ছি। আজকে ক্লাসের যে গাণিতিক সমস্যা রয়েছে সেই গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করা হবে। আর এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। মূলত এই অধ্যায়ে জার্নাল এবং লেজার, ক্রেডিট সেলস এর উপর জার্নাল, গুরুত্বপূর্ণ যে জার্নালগুলো রয়েছে সেই জার্নালগুলো আমরা একটু দেখে নেই। Credit sales when discount is not provide credit sales with no discount opportunity, সেক্ষেত্রে জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। যদি সেটা সেলস রিটার্ন আসে তাহলে আমাদের জার্নাল হবে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, যদি অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা সংগ্রহ করা হয় সেক্ষেত্রে জার্নালটি হবে, প্রথম যে জার্নালটি দেখতে পেলাম সেই জার্নালটি ঠিক উল্টো জার্নাল হবে, অর্থাৎ ক্যাশ ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। সেলস অন অ্যাকাউন্ট উইথ ডিসকাউন্ট ফ্যাসিলিটিস, যখন ডিসকাউন্ট ফ্যাসিলিটিস দিয়ে বিক্রি করা হবে সেক্ষেত্রে আমাদের জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, অর্থাৎ তাদের কাছ থেকে যদি আমি টাকা সংগ্রহ করি সেক্ষেত্রে জার্নাল এমন। আর কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল উইথ ইন ডিসকাউন্ট পিরিয়ড, যদি সে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে টাকা পরিশোধ করতে পারে সেক্ষেত্রে আমাদের জার্নাল হবে ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল আফটার ডিসকাউন্ট, যদি আফটার হয় তাহলে তাকে কোনো ডিসকাউন্ট দেওয়া হবে না, সেক্ষেত্রে জার্নাল হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অর্থাৎ আমরা যে প্রথম যে বিক্রি করলাম সেলস, সেক্ষেত্রে জার্নালটি ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এখন সেটি সংগ্রহ করছি। যদি সে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে টাকা পরিশোধ করতে পারে তাহলে সে ডিসকাউন্ট পাবে, আর যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে সে টাকা পরিশোধ করতে না পারে তাহলে সে ডিসকাউন্ট পাবে না। যদি সে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পরিশোধ করতে পারে সেক্ষেত্রে জার্নাল হবে ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর যদি না পারে তাহলে সেক্ষেত্রে তো জার্নাল হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অর্থাৎ ডিসকাউন্ট সে পাবে না। ডাইরেক্ট রেট অফ মেথড ব্যাড ডেট এক্সপেন্স যখন আরোপ করা হয় সেক্ষেত্রে জার্নাল হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর যদি অ্যালাউন্সেস মেথড হয় সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবলের পরিবর্তে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হবে। যদি আমাদের এই অনাদায়ী পাওনার সঞ্চিতির টাকা কখনো যদি নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি বা অনাদায়ী পাওনার টাকা আদায় করা সম্ভব না হয় সেক্ষেত্রে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট হবে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা হচ্ছে ডাইরেক্ট পদ্ধতিতে ধরে নেওয়া হচ্ছে অনাদায়ী এই টাকাটা আর আদায় করা সম্ভব হবে না। ফর রিভার্স টু রিইনস্টেট কাস্টমার অ্যাকাউন্ট, যদি এটা সে পরিশোধ করে সেক্ষেত্রে আমাদের জার্নাল হবে দুটি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। অর্থাৎ এই অ্যাকাউন্ট রিসিভেবল টাকাটা আমরা এখন পাচ্ছি, সেই অ্যাকাউন্ট রিসিভেবল রিভার্স করে ফেলতে হবে ফর কালেকশন অফ ক্যাশ, যদি আমি এটা টাকা সংগ্রহ করি তাহলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এবার এই জার্নালগুলোর সাথে রিলেটেড আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব, যেটি তোমরা ইতিমধ্যেই কিছুক্ষণ পরে দেখতে পাবে।
একটা প্রবলেম দেখতে পাচ্ছ at December 31, 2014 leaves company reported the following information on its balance sheet. অ্যাকাউন্ট রিসিভেবল পরিমাণ হচ্ছে 9,60,000 টাকা, লেস অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হচ্ছে 80,000 during 2015. The company had the following transaction related to receivables. Sales on account 32 লাখ, অর্থাৎ 32 লাখ টাকা ধারে বিক্রি করা হলো। তারপর হচ্ছে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস, যেটা সেলস করা হলো সেটা আবার রিটার্ন পাওয়া গেল। সেলস যেটা করা হলো 1 নাম্বার, তার ঠিক রিভার্স অর্থাৎ উল্টো যে জার্নালটি হবে সেটা হচ্ছে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস। কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, এবার অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা যদি পাওয়া যায় তাহলে এটাও আবার ওই সেলস এর উল্টো দিকে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হবে। রাইট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ডিমড আনকালেক্টেবল, অনাদি পাওনা এটা আরোপ করতে বলা হয়েছে 90,000 টাকা। রিকভারি অফ ব্যাড ডেট প্রিভিয়াসলি রিটার্ন অফ অ্যাজ আনকালেক্টেবল, যেটা অনাদি পাওনা ধরা হয়েছিল, এটা হচ্ছে 24,000 টাকা। Instruction: prepare the journal entries to record cash of these 5 transactions. এই 5টি ট্রানজাকশনের জার্নাল করতে বলা হয়েছে। Assume that no cash discount were taken on the collection of account receivable. যখন অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা সংগ্রহ করা হয় তখন তাকে কোনো নগদ ডিসকাউন্ট দেওয়া হয় নাই। Enter the January Act 2015 the balance in account receivable and allowances for doubtful account. Post the entries of to account, use T account. এখানে আমাদের ব্যালেন্স নির্ণয় করতে বলা হয়েছে, বিশেষ করে এটাকে বলা হয় খতিয়ান লেজার করবা। তবে লেজার করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে চলমান জারি ছক আর একটি হচ্ছে টি ছক। তবে এখানে স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে টি ছক ব্যবহার করে করতে বলা হয়েছে, সুতরাং অন্য পদ্ধতি দিয়ে করার সুযোগ নেই। 3 নাম্বার, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড ব্যাড ডেট এক্সপেন্স। ব্যাড ডেট এক্সপেন্স এর জার্নাল এন্ট্রি করতে হবে। Assume that expected bad debt পরিমাণ হচ্ছে 1,15,000 টাকা, সেটা আমরা জার্নাল তৈরি করব। তো প্রথম যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে এই প্রথম 5টি যে ট্রানজাকশন রয়েছে সেই 5টি ট্রানজাকশনের আমরা জার্নাল করি। প্রথম যে জার্নালটি ছিল সেটা হচ্ছে সেলস অন অ্যাকাউন্ট 32 লাখ ট্রানজাকশন, এটার জার্নাল করলে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। দ্বিতীয় যে জার্নালটি ট্রানজাকশনটি ছিল সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস, পরিমাণ হচ্ছে 50,000 টাকা। এটা হচ্ছে প্রথম যে জার্নালটি, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, তার উল্টোটা হবে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল হবে ক্রেডিট আর সেলস অ্যান্ড অ্যালাউন্সেস হবে ডেবিট, টাকার পরিমাণ 50,000। 3 নাম্বার, কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল। এবার প্রথম যে জার্নালটি ছিল সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল সেলস, এটার উল্টা হবে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে যাবে ক্রেডিট। আর যেহেতু এটা আমরা নগদে সংগ্রহ করতেছি সেজন্য এটা ডেবিট হবে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল হবে ক্রেডিট। এরপর কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, এটা তো বললাম। রাইট অফ অ্যাকাউন্ট রিসিভ ডিমড আনকালেক্টেবল, এটার পরিমাণ হচ্ছে 90,000 টাকা, অনাদি পাওনার পরিমাণ ধরতে বলা হয়েছে 90,000 টাকা। এক্ষেত্রে আমাদের জানাল হবে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা আমরা রাইট অফ অ্যাকাউন্ট রিসিভেবল এটি ডাইরেক্ট মেথডে করলাম, এই জন্য আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করেছি। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপর হচ্ছে আমাদের রিকভারি অফ ব্যাড ডেট প্রিভিয়াসলি রিটার্ন অফ অ্যাজ আনকালেক্টেবল। এই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রিভার্স এন্ট্রিটা দিতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যালাউন্স ফর ডাউটফুল, অর্থাৎ এই যে আমাদের অ্যালাউন্স অর্থাৎ 4 নম্বর যেটা করা হয়েছিল ঠিক তার উল্টোটা হবে, অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে যাবে ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট হয়ে যাবে ক্রেডিট 24,000 টাকা। আর যেটা আমরা এখন নগদে সংগ্রহ করতেছি সেজন্য আমাদের ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। এরপর আমাদের প্রশ্নের 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল সেটি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল এন্ড ডাউটফুল অ্যাকাউন্ট এন্ট্রি ব্যবহার করে আমরা একটি লেজার তৈরি করব অ্যাকাউন্ট রিসিভেবলের। অ্যাকাউন্ট রিসিভেবলের প্রশ্নে আমাদের প্রথম দেওয়া ছিল 9,60,000 টাকা,
তো সেই 9,60,000 টাকা ব্যবহার করব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল হচ্ছে 80,000 টাকা। তবে আমরা এখন যেটি ব্যবহার করব সেটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 9,60,000 টাকা, ডেবিট দিকে আমরা 9,60,000 টাকা লিখবো। আর এখান থেকে অ্যাকাউন্ট রিসিভেবল যেগুলো রয়েছে, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, তার বিপরীতে হচ্ছে সেলস, আমরা ডেবিট পাশে সেলস নাম লিখবো। আবার অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট পাশে গিয়ে আমরা সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস লিখবো। আবার ক্যাশ হচ্ছে ডেবিট, ক্যাশের বিপরীত নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ ক্রেডিট পাশে গিয়ে আমরা ক্যাশ লিখবো। এরপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট পাশে গিয়ে আমরা ডাউটফুল অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট লিখবো। এরপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট পাশে আমরা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট লিখবো। আর 5 নাম্বার হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট দিকে আমরা তার বিপরীত নামটি লিখবো। এবার এই যে এইভাবে বোঝার জন্য, অর্থাৎ 1 নাম্বার দিয়ে রাখা হয়েছে সেলস, সেটা হচ্ছে 32 লাখ টাকা। 2 নাম্বার হচ্ছে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ছিল, সেই জন্য ক্রেডিট পাশে আমরা এটা লিখলাম। 3 নাম্বার 4 নাম্বার এইভাবে প্রতিটি এন্ট্রি যেভাবে হয়েছে ঠিক সেভাবে আমরা লিখলাম। তারপর হচ্ছে এই ডেবিট পাশের গুলো 9,60,000, 32 লাখ এবং 24,000 যোগ করলে হবে 41,84,000। এই 41,84,000 আমরা ক্রেডিট দিকে লিখলাম। লিখার পর 50,000, 28,000, 10,000, 28,10,000, 90,000 এবং 24,000 টাকা বাদ দেওয়ার পর আমাদের ব্যালেন্সের পরিমাণ হচ্ছে 12,10,000 টাকা। এটা হচ্ছে ব্যালেন্স সিডি। পরের মাসে গিয়ে এটা হয়ে যাবে ব্যালেন্স বিডি। তাহলে রিকোয়ারমেন্ট টু অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি করতে বলা হয়েছিল প্রিভিয়াস যে ব্যালেন্সটি ছিল সেটি ব্যবহার করে, এবং বলা হয়েছে টিসক ব্যবহার করে করতে বলা হয়েছে। এবার 3 নাম্বার যেই রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে আমাদের ব্যাড ডেট এক্সপেন্স করতে বলা হয়েছে। এখানে আমাদের দুইটা জিনিস করতে বলা হয়েছিল। একটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, প্রথম অংশটি করলাম। তারপর এটা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। এবার অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের আরেকটি লেজার তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে প্রিভিয়াস ব্যালেন্স ছিল সেই ব্যালেন্স গুলো ব্যবহার করতে বলা হয়েছে। এই জায়গায় আমরা একটু আগে যখন অ্যাকাউন্ট রিসিভেবল করেছিলাম তখন কিন্তু প্রিভিয়াস ব্যালেন্স 9,60,000 টাকা ডেবিট দিকে লিখলাম। এবার অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 80,000 টাকা, এটা ব্যবহার করে করব, তবে এই ব্যালেন্সটা হবে ক্রেডিট দিকে। এই জন্য আমরা ব্যালেন্স বিডি দিয়ে 80,000 টাকা লিখলাম ক্রেডিট পাশে। তারপর এই যে একটু আগে যে জার্নালটি করা হলো সেই জার্নালে দেখতে হবে অ্যাকাউন্ট অ্যানাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কোন কোন জায়গায় রয়েছে সেই জায়গায় আমরা একটু যাই। দেখতে পাচ্ছি 4 নাম্বারে অ্যানাউন্স ফর ডাউটফুল ডেবিট পাশে আমরা তার বিপরীত নামে অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো, টাকার পরিমাণ হচ্ছে 90,000 টাকা। আবার দেখতে পাচ্ছি অ্যালাউন্স ফর ডাউটফুল, এটা হচ্ছে ক্রেডিট পাশে লিখবো 24,000 টাকা। তার মানে হচ্ছে ডেবিট পাশে লিখবো 90,000 টাকা আর ক্রেডিট পাশে লিখবো হচ্ছে 24,000 টাকা। এই জায়গায় আমাদের ব্যালেন্স বিডি 80,000 টাকা ছিল এটা, আর ডেবিট পাশে বললাম 90,000 টাকা লিখা হবে, আর ক্রেডিট পাশে 24,000 টাকা। এবার 80,000 টাকা এবং 24,000 টাকা যোগ করলে যোগফল হবে 1,04,000 টাকা। এই 1,04,000 টাকা ক্রেডিট পাশে নিয়ে ডেবিট পাশে নিয়ে আসতে হবে, নিয়ে এসে 90,000 টাকা বাদ দিতে হবে 1,04,000 টাকা থেকে, তাহলে ব্যালেন্স সিডি হবে 14,000 টাকা। এই ব্যালেন্স সিডিটা পরের মাসে গিয়ে হবে আবার ব্যালেন্স বিডি। যেহেতু আমাদের এখানে কোনো তারিখ দেওয়া নাই সেই জন্য এটা করা হয় নাই। এটাও কিন্তু অবশ্যই টি সক ব্যবহার করে করতে হবে। এরপর আমাদের যে 3 নাম্বার রিকোয়ারমেন্ট, সেই 3 নাম্বার রিকোয়ারমেন্টের হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতির করতে বলা হয়েছে। এখন অনাদায়ী পাওনার পরিমাণ হচ্ছে আমাদের ব্যাড ডেট করতে বলা হয়েছে 1,05,000 টাকা। আমরা 1,15,000 টাকা, সরি, সেই 1,15,000 টাকার উপর যদি আমরা ব্যাড ডেট এক্সপেন্স করি তাহলে যেটি হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। এই প্রশ্নে আমাদের ব্যাড ডেট এক্সপেন্স প্রিভিয়াস যে একটা ব্যালেন্স ছিল সেটি হচ্ছে 14,000 টাকা। চব্বিশ হাজার টাকা মাইনাস করলে আমাদের থাকবে হচ্ছে 1,04,000 টাকা এক্সপেন্স। $1,15,000 টাকা থেকে 14,000 টাকা বাদ দিলে হবে 1,01,000 টাকা। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট করা হলো।
ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।